আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজি ভাষা শেখার জার্নি, আইএলটিএস এর জার্নি শুরু করার পূর্বে ইংলিশ ফাউন্ডেশনকে মজবুত করার জার্নি, এবং এটা হচ্ছে লেভেল 1, ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1, এবং আজকে হচ্ছে লেসন নাম্বার 15। সো এই জন্য আপনাকে স্বাগতম। আর যদি আপনি একদম সেই লেসন 1 থেকে কন্টিনিউ করে আসছেন এমন হন, তাহলে আমি এটা বিশ্বাস করি অলরেডি আপনার মধ্যে ইংলিশের প্রতি আরও একটু বেশি কনফিডেন্স দিন দিন কাজ করছে, এবং এখন হয়তো একটা সেন্টেন্স পড়লে বা বললে একটা কনফিডেন্স কাজ করে, হ্যাঁ এটার মিনিং এটা হবে বা আমার বাক্যটা সঠিক হয়েছে কিনা, এরকম একটা বিষয় অলরেডি আমি বিশ্বাস করি যদি প্রপার প্র্যাকটিস করে থাকেন, ভালো করে দেখে থাকেন, শিখে থাকেন, তাহলে এতদিনের মধ্যে এই কনফিডেন্স আসার কথা। যাই হোক, আশা করি সবাই ভালো আছে, এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রমজান মাস আজকে হলো 19 রোজা গেল, তারাবি 20 তারাবি পরে এসে মূলত ভিডিও বানাচ্ছি। যারা রমজান মাসে দেখছেন আমার জন্য দোয়া করবেন, অবশ্যই রমজানের পরে হলে অবশ্যই দোয়া করবেন, অনেক দোয়া করবেন, কেমন? যাই হোক, আর এক্সট্রা কথা না বলি, আমাদের দেখতে দেখতে লেসনগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে 15 নাম্বার লেসন, প্রায় গত 3 উইকসের ভিতরেই কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। আরও 15টা লেসন থাকবে, ধীরে ধীরে তাও কমপ্লিট করব, দেন ফাউন্ডেশন লেভেল 2 শুরু করব ইনশাল্লাহ। প্রথমে দেখে নিই আজকে লেসন 15-এ কী কী আছে। পার্ট 1 টাং টুইস্টার সবসময় থাকে, পার্ট 2 ভোকাবুলারিজ এবং রেগুলার ভার্ব, এরপরে পার্ট 3 মেমোরাইজিং পার্ট। এখানে আজকে থাকবে কারো মতামত জানার এবং নিজের মতামত দেওয়ার যে ইংরেজি ফ্রেজগুলো ইংলিশ স্পিকিংয়ের মধ্যে বা ইংলিশের মধ্যে ব্যবহৃত হয় এগুলো শিখব। তারপরে হচ্ছে ইরেগুলার ভার্ব, গ্রুপ ভার্ব, থাকবে হচ্ছে ড্র দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, প্রতিদিন 20টা করে আমরা শিখছি। এরপরে সেন্টেন্স স্ট্রাকচার আমি রেড কালার দিয়ে রেখেছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের এই জার্নির মধ্যে, যেখানে একটা বাক্যকে 32 রকমের বানানোর আমরা প্র্যাকটিস করে থাকি। এরপরে হচ্ছে পার্ট 4 সেন্টেন্স প্যাটার্ন, এখানে হবে 32 এবং 33। এরপরে পার্ট 5 কোর স্পিকিং পার্ট, খুবই গুরুত্বপূর্ণ যে পার্টের প্র্যাকটিস মূলত আমাদের টেন্স নিয়ে চলতেছিল। আজকে হবে টেবল অফ প্রেজেন্ট পারফেক্ট, সাথে প্র্যাকটিস চার্ট থাকবে। এবং পার্ট 6 and 7 প্রেজেন্টেশন এবং কোয়েশ্চেন্স উইথ আনসারের টপিক হচ্ছে মাই ফেভারিট ফেস্টিভ্যাল, পছন্দের অনুষ্ঠান নিয়ে আলোচনা হবে। আর বলে রাখি পিডিএফ থাকবে কোথায়, কমেন্ট সেকশনের মধ্যে, এখান থেকে ডাউনলোড করে নেবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, বেশি করে প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন ততই ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। তাহলে শুরু করি লেসন 15, পার্ট 1 ব্রেকিং দ্য সাইলেন্স। ইংলিশ স্পিকিংকে ইমপ্রুভ করার জন্য, বা যদি বলতে চাই ইংলিশ ভাষাটা শেখার জন্য, আমাদের প্রথম ধাপ কিন্তু মুখ দিয়ে বলা। শুধু ইংলিশ ভাষা না, যে কোনো ভাষা শেখার প্রথম ধাপ হচ্ছে কি মুখে বলা। আর অলরেডি আমাদের একটা এজ হয়ে গেছে, আমরা অ্যাডাল্ট হয়ে গেছি, এই মুহূর্তে এসে আমাদের মুখের মধ্যে খুব বেশি একটা জড়তা কাজ করে। সো এই জড়তাকে দূর করার জন্য স্পেশাল আলাদা একটা স্পেসিফিক টাইম দেওয়া লাগবে। তো আমার পরামর্শ হচ্ছে কমপক্ষে 10 মিনিটস। তো চলেন এই 10 মিনিটস ভিডিওটাকে অফ রেখে আমার সাথে প্র্যাকটিস করুন। প্রথমেই জিহ্বাকে বের করেন, ভিতরে নেন, জিহ্বার ব্যায়াম করেন, ডানে বামে ঘোরান, তারপরে ঠোঁটের ব্যায়াম করেন। সম্ভব হলে ভিডিওটাকে এখানে স্টপ করে ঘড়ির টাইম ধরে কমপক্ষে 5 মিনিট এক্সারসাইজ করেন। হয়তো আলাদা করে সময় দিতে পারবেন না, এরকম আগ্রহ থাকে না, যেহেতু এখন ভিডিওটা নিয়ে বসছেন, লেসনটা নিয়ে বসছেন, অফ করে দেন আর এই 5 মিনিট কি করেন, জিহ্বার ব্যায়াম করেন। ইনশাল্লাহ এটা অনেক কাজ আসবে আপনার জন্য জিহ্বার ব্যায়াম করলে। এরপরে যখন 5 মিনিট হয়ে যাবে, তারপরে আবার 5 মিনিট টাং টুইস্টার প্র্যাকটিস করবেন। প্রতিদিন 2টা করে থাকে, ভিন্ন ভিন্ন রকম। আজকে টাং টুইস্টার নাম্বার 1 হচ্ছে হি থ্রো 3 ফ্রি থ্রোস।
হি থ্রো 3 ফ্রি থ্রোজ, হি থ্রো 3 ফ্রি থ্রোজ, হি থ্রো 3 ফ্রি থ্রোজ। এভাবে ধীরে ধীরে স্পিড বাড়াবেন, এক নিঃশ্বাসে 10 বার 15 বার বলার ট্রাই করবেন। এরপর হচ্ছে নাম্বার 2, you know new work, you need new work, you know you need unique new work, you know new work, you need new work, you know you need unique new work। ইন্টারেস্টিং না? ওকে, এটাকে বারবার প্র্যাকটিস করবেন এবং ফিল করবেন যে আপনি ইংলিশ পারেন, ইংলিশে কিছু একটা বলার চেষ্টা করতেছেন, এবং বলার মধ্যে টাং টুইস্টার বলার মধ্যে শুধু প্র্যাকটিস করবেন এরকমটা না, আপনার মুখের ভঙ্গি একটু এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করবেন। কেমন? যদি ইংলিশ মুভি দেখেন, কার্টুন দেখেন, সো ওরা যেভাবে বলে, যে ভঙ্গিতে বলে, কিছুটা হলেও ট্রাই করবেন। এটা আস্তে আস্তে আপনারও এদের মতো একটা অ্যাকসেন্ট চলে আসবে ইনশাল্লাহ। এরপরে পার্ট 2, ভোকাবুলারি পার্ট। ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের মূলত ভোকাবুলারির দিকে আমরা যাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে 3 থেকে 3,500 ভোকাবুলারি শেখা। সো প্রত্যেকটা ভোকাবুলারি ভালো করে শিখবেন, বিশেষ করে যদি IELTS দেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই এগুলোর স্পেলিং সহ শিখবেন। অনেক আছে যেগুলোর ভোকাবুলারি হয়তো আপনি পারেন, অর্থ পারেন, বাট স্পেলিংয়ের মধ্যে কি করে ফেলবেন? ভুল করে ফেলবেন। সো শুধু ভোকাবুলারি শিখবেন মানে মিনিং শিখবেন না, সাথে স্পেলিং লিখে লিখে শিখবেন। আচ্ছা, এরপরে রেগুলার ভার্ব প্রতিদিন 5টা করে শিখি। আজকের 5টা কি কি আছে এখানে? অনুমান করা, গেস, গেস্ট, গেস্ট। তারপরে হচ্ছে ঘটে যাওয়া, হ্যাপেন, হ্যাপেন্ড, হ্যাপেন্ড। ঘৃণা করা, হেট, হেটেড, হেটেড। উন্নত করা, ইমপ্রুভ, ইমপ্রুভড, ইমপ্রুভড। অন্তর্ভুক্ত করা, ইনক্লুড, ইনক্লুডেড, ইনক্লুডেড। এরপরে পার্ট 3, মেমোরাইজিং পার্ট। কারো মতামত জানার ইংরেজি ফ্রেজ। আমরা তো অনেকের মতামত জানতে চাই কোনো একটা বিষয় নিয়ে। সো ইংলিশ ভাষার মধ্যে এরকম অনেক ফ্রেজ আছে যেগুলোর অর্থ একটু ভিন্ন, বাট উদ্দেশ্য কি? মতামত জানা। যেমন হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, বা হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, হোয়াটস ইউর অপিনিয়ন, তোমার মতামত কি, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস ম্যাটার, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, এটা নিয়ে তোমার কি অনুভূতি। এই যে এটা নিয়ে তোমার কি অনুভূতি, এখানে মূলত এই ফিলিংস এর চাইতেও বেশি যে মিনিংটা প্রকাশ পায় এটা হচ্ছে মতামত জানা, যে কোনো একটা বিষয় হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, মানে এই ব্যাপারে আপনার অভিমত কি। ঠিক আছে, এগুলোর অর্থ একটু ভিন্ন হতে পারে, বাট মানে হচ্ছে কি মতামত জানা, এই বিষয়ে তার কি মতামত আছে, কি পরামর্শ আছে, এই সম্পর্কে মূলত কিছু একটা জানার জন্য এই বাক্যগুলো বলা হয়। সো এগুলোকে কয়েকবার পড়ে নেবেন, ঠোঁটস্থ করে নেবেন, যেন স্পিকিংয়ের মধ্যে ব্যবহার করতে পারেন। এরপরে নিজের মতামত দেওয়ার ইংরেজি ফ্রেজ। আইএলস স্পিকিংয়ের মধ্যে এই ফ্রেজগুলো কিন্তু খুবই কাজে আসে, রাইটিংয়ের মধ্যেও কাজে আসে। নিজের মতামত দেওয়ার জন্য এই ফ্রেজগুলো ব্যবহার করা হয়, যেমন আই থিঙ্ক, আই বিলিভ, ইন মাই ওপিনিয়ন, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমার দৃষ্টিকোণ থেকে, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, আমার দৃষ্টিতে। ঠিক আছে, এগুলোকে পড়ে নেবেন। আমি সবগুলা বলে দিচ্ছি না, এমনিতে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তারপরে ইরেগুলার ভার্ব, দেখানো, শো, শোড, শোড, শোন, সরি। বন্ধ করা, শাট, শাট, শাট। গান গাওয়া, সিং, সেং, সাং। বসা, সিট, সেট, সেট। ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। এরপরে ফ্রেজাল ভার্ব হচ্ছে ড্র দিয়ে, সবগুলোকে কয়েকবার পড়ে নেবেন। শুধু পড়ে নেবেন না, ফ্রেজাল ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে যেভাবে আমরা ভোকাবুলারি শিখি ঠিক এইভাবে গুরুত্ব দিয়ে শিখবেন। প্রস্তুত করা, ড্র মানে কি? ড্র মানে হচ্ছে এমনিতে অঙ্কন করা। ড্র মানে কি? যেটা সচরাচর ব্যবহৃত হয় ভার্ব হিসেবে, অঙ্কন করা। যখন একটা ফ্রেজ হয়ে আসে দেখেন, ড্র আপ, প্রস্তুত করা। ড্র অ্যাটেনশন টু, দৃষ্টি আকর্ষণ করা। ড্র ব্যাক, পিছিয়ে যাওয়া। ড্র আউট, দীর্ঘ করা। এই যে ড্র আছে, এই ড্রয়ের ব্যবহার কিন্তু ভিন্নভাবে অর্থ দিচ্ছে প্রত্যেকটা জায়গার মধ্যে। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাও শিখে নেবেন। আমাদের মেবি 100টা কমপ্লিট হয়ে গেছে, প্রতিদিন 20টা করে শিখি। প্রথমে কোলোকেশন ছিল, দেন হচ্ছে আমাদের গত 5টা লেসন ধরে কি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মূলত হচ্ছে, এগুলোকে ভালো করে পড়বেন। এবার আসেন সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 13। এখানে একটা বাক্য থেকে আমরা 32 রকমের বাক্য বানানোর ট্রাই করি। আজকে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 13 অলরেডি আমাদের 12টা কমপ্লিট হয়েছে। আশা করি প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচারকে ভালো করে পড়েছেন, মুখস্থ করেছেন এবং প্রচুর প্র্যাকটিস করেছেন। একটা বাক্যকে যদি 32 রকমের বানানোর এবিলিটি আপনার মধ্যে থাকে, দ্যাটস মিন ডেফিনেটলি আপনার মধ্যে একটা
ফাউন্ডেশন মজবুত করার কোয়ালিটি আছে, বা অলরেডি ফাউন্ডেশন মজবুত হচ্ছে বা হবে বা হয়েছে। সো এরকম প্র্যাকটিস করবেন। আজকেরটা কি ছিল, সরি, আজকেরটা হচ্ছে ইউ উইল বি এবল টু ডু, তুমি করতে পারবে। দেখেন এই যে এই সেন্টেন্সটা স্পিকিং এর মধ্যে, নট শুধু স্পিকিং, ফুল ইংলিশ ভাষাটার মধ্যে এই স্ট্রাকচারের হিউজ ব্যবহার আছে। কোনো একটা কাজে সক্ষম হওয়া, স্পিকিং এর মধ্যে তো আমাদের প্রচুর ব্যবহার করা লাগে এই স্ট্রাকচারটা। যেমন ধরেন আমি হচ্ছে আইএলসি 7 আনতে সক্ষম হব, বা হচ্ছে আমি তোমার সাথে প্রতিদিন একবার কথা বলতে সক্ষম হব, আমি 30টা লেসন কমপ্লিট করতে সক্ষম হব। ঠিক আছে, এই যে ভবিষ্যতে কোনো একটা কাজের জন্য সক্ষম হওয়া, এই স্ট্রাকচারটা হচ্ছে 13 নাম্বার স্ট্রাকচার। এই এসেন্সে মূলত এই বাক্যগুলো ব্যবহৃত হয়। প্রথমে কি হবে, সাবজেক্ট। যদিও এবল টু দিয়ে আমরা হয়তো পিছনে পার্ট নাম্বার 4-এ আমরা দেখেছি কিভাবে এবল টু দিয়ে কি করা লাগে, সেন্টেন্স বানাতে হয়। যেমন এখানে আছে কি, ইউ উইল বি এবল টু ডু, তুমি করতে পারবে ভবিষ্যতে। তো আমরা হয়তো মেবি কোনো একটা লেসনের মধ্যে পার্ট 4-এর মধ্যে কি করেছি, উইল না দিয়ে আমরা এখানে মেবি 3টা কাল নিয়ে পড়েছি। যেমন আই এম এবল টু ডু, বা আই ওয়াজ এবল টু ডু অতীতের, আবার ফিউচারের আই উইল বি এবল টু ডু। এখানে জাস্ট হচ্ছে ভবিষ্যৎ দিয়ে আছে, আপনি চাইলে 3টা কাল দিয়ে প্র্যাকটিস করবেন। যেমন ইউ উইল বি এবল টু ডু, তুমি করতে পারবে। আর যদি বলি তুমি করতে পারতে, মানে অতীতে তুমি সক্ষম ছিলে, তো কি হবে, ইউ ওয়ার বি এবল টু ডু। সরি, ইউ ওয়ার বি হবে না, ইউ ওয়ার এবল টু ডু। এরপরে এখানে যেটা আছে এটাকে আমরা প্র্যাকটিস করি। কেমন, এখানে সাবজেক্ট আছে, ভবিষ্যতের জন্য উইল বি আছে, যেটাকে জাস্ট সংক্ষিপ্ত রূপ ই উইল বি এভাবে লেখা আছে। তারপরে এবল টু, এরপরে কি আছে এখানে, বি ওয়ান। এই দুইয়ের জায়গার মধ্যে চাইলে অন্য ভার্ব আমরা ব্যবহার করতে পারবো, যেমন স্টাডি, রাইট, কাম, গো, এইসব। আচ্ছা, তুমি করতে পারবে, এটা কিন্তু ভবিষ্যৎ সেন্সের। কেমন, তুমি করতে পারবে, ইউ উইল বি এবল টু ডু, তুমি করতে পারতে। ইউ ওন্ট বি এবল টু ডু, তুমি কি করতে পারবে, তুমি কি করতে পারবে। উইল ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে না। ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে। হোয়াট উইল ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে না। হোয়াট ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কি জন্য করতে পারবে। ফর হোয়াট উইল ইউ বি এবল টু ডু, তুমি কি জন্য করতে পারবে না। ফর হোয়াট ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কখন করতে পারবে। ওয়েন উইল ইউ বি এবল টু ডু, তুমি কখন করতে পারবে না। ওয়েন ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কখন, তুমি কোথায় করতে পারবে। ওয়ার উইল ইউ বি এবল টু ডু, তুমি কোথায় করতে পারবে না। ওয়ার ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কেন করতে পারবে। ওয়াই উইল ইউ বি এবল টু ডু, তুমি কেন করতে পারবে না। ওয়াই ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কিভাবে করতে পারবে। হাউ উইল ইউ বি এবল টু ডু, তুমি কিভাবে করতে পারবে না। হাউ ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কাকে করতে পারবে। হুম উইল ইউ বি এবল টু ডু, তুমি কাকে করতে পারবে না। হুম ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কার আগে করতে পারবে। বিফোর হুম উইল ইউ বি এবল টু ডু, তুমি কার আগে করতে পারবে না। বিফোর হুম ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কার পরে করতে পারবে। আফটার হোম উইল ইউ বি এবল টু ডু, তুমি কার পরে করতে পারবে না। আফটার হোম ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কার সাথে করতে পারবে। উইথ হোম উইল ইউ বি এবল টু ডু, তুমি কার সাথে করতে পারবে না। উইথ হোম ওন্ট ইউ বি এবল টু ডু, কে করতে পারবে। হু উইল বি এবল টু ডু, কে করতে পারবে না। হু ওন্ট বি এবল টু ডু, কারা করতে পারবে। হু উইল বি এবল টু ডু, কারা করতে পারবে না। হু ওন্ট বি এবল টু ডু, তুমি কোন কাজটি করতে পারবে। উইচ ওয়ার্ক উইল ইউ বি ডু, তুমি কোন কাজটি করতে পারবে না। উইচ ওয়ার্ক ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কার কাজটি করতে পারবে। হুজ ওয়ার্ক উইল ইউ বি এবল টু, তুমি কার কাজটি করতে পারবে না। হুজ ওয়ার্ক ওন্ট ইউ বি এবল টু ডু। এইভাবে প্র্যাকটিস করবেন বারবার। এখানে যেহেতু উইল বি দেওয়া আছে, আপনি চাইলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটা দিয়ে প্র্যাকটিস করবেন। আই ওয়াজ এবল টু ডু, আমি সক্ষম ছিলাম, আমি সক্ষম আছি। আই এম এবল টু ডু, প্রেজেন্ট ইনডেফিনিট। এরপরে ফিউচার বললে আই উইল বি এবল টু ডু। সাবজেক্ট পরিবর্তন করে করে প্র্যাকটিস করবেন। আমাদের প্রত্যেকটা চার্টের মধ্যে কি থাকে, প্রায় 10-15টা সাবজেক্ট থাকে, বা আপনি নিজ থেকে বিভিন্ন ধরনের সাবজেক্ট অ্যাড করে প্র্যাকটিস করবেন। এবার আসেন পার্ট 4, সেন্টেন্স প্যাটার্ন। কিছু করার ইচ্ছা আছে, আমার আইএলটিএস করার ইচ্ছা আছে, আমার ভালো একটা স্কোর অর্জন করে
দেন ইউরোপের কোনো একটা দেশে গিয়ে হায়ার এডুকেশনের জন্য ওইখানে সার্ভাইভ করার ইচ্ছা আছে, আমার আমেরিকা যাওয়ার ইচ্ছা আছে, আমার হচ্ছে এই কোর্সটা কমপ্লিট করার ইচ্ছা আছে। এই যে ইচ্ছা আছে, কিছু একটা ইচ্ছা করে রাখা, একটা প্ল্যান করে রাখা, এর জন্য এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ইন্টেন্ট অথবা ইন্টেন্স। এটা মূলত প্রেজেন্ট ইনডেফিনিট। আর প্রেজেন্ট ইনডেফিনিট বাক্যের মধ্যে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস যুক্ত হয়, এই এস এটা। তার মানে অ্যান ইন্টেন্ট হচ্ছে একটা ভার্ব, যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ইন্টেন্ট না হয়ে ইন্টেন্স হবে, কেমন? তারপরে টু হবে V1 এক্সটেনশন। এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হওয়া যাবে। প্রথম এক্সাম্পল, আমার গুরুত্ব দিয়ে ইংরেজি শেখার ইচ্ছা আছে। I intend to learn English seriously. আমার নতুন একটি ব্যবসা শুরু করার ইচ্ছা আছে। I intend to start a new business. তার বিদেশে পড়াশোনা করার ইচ্ছা আছে। She intends to study abroad. এই যেখানে she থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে she intend না হয়ে intends হয়েছে। এরপর এটা দেখেন, he intends to buy a new phone. তার একটি নতুন ফোন কেনার ইচ্ছা আছে। সো প্রত্যেকটা বাক্য পড়বেন। এরপরে দেখেন 33, হাউ অ্যাবাউট ভার্ব আইএনজি এক্সটেনশন। এই স্ট্রাকচার ব্যবহৃত হয় কেমন হয়? যেমন ধরেন আমরা কোনো একটা কাজ করতে গেলে অনেক সময় এরকম বলি পাশের জনকে, চলো হাঁটতে গেলে কেমন হয়? আজ রাতে একটা সিনেমা দেখলে কেমন হয়? এই যে কেমন হয়, লাগাতার 3 ঘন্টা 4 ঘন্টা ভোকাবুলারি শিখলে কেমন হয়, কিছু একটা মুখস্থ করলে কেমন হয়, আজকে প্রতিদিন 1 ঘন্টা স্পিকিং প্র্যাকটিস করলে কেমন হয়, আইএলটিএস এর প্রিপারেশন 3 মাস যাবত নিলে কেমন হয়, 1 মাস ধরে নিলে কেমন হয়। যে কোনো একটা অ্যাক্টিভিটিতে কেমন হয় দিয়ে যে আমরা বাক্যগুলো বলি, এই সেন্সের যে বাক্যগুলো আমাদের স্পিকিং এর মধ্যে বাংলা ভাষার মধ্যে বলি, এই সেন্সের প্রত্যেকটা বাক্যের জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারবো। যেমন দেখেন, হাউ অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক, হাঁটতে গেলে কেমন হয়। এই বাক্যের মধ্যে হাউ অ্যাবাউট ঠিক আছে, এখানের মতো হাউ অ্যাবাউট, তারপরে গো হাট মানে হাঁটা, সো ভার্ব আইএনজি হবে, সো গো থেকে গোয়িং, তারপরে এক্সটেনশন। এর মতো হাউ অ্যাবাউট গোয়িং মানে হাঁটলে কেমন হয়, তো এক্সটেনশনের মধ্যে কি আছে, ফর আ ওয়াক মানে হাঁটার জন্য। সো সরি, হাউ অ্যাবাউট গোয়িং মানে গেলে কেমন হয়। মূলত বিষয়টা হচ্ছে গোয়িং মানে যাওয়া না, গেলে কেমন, হাউ অ্যাবাউট গোয়িং গেলে কেমন হয়, কিসের জন্য, ফর আ ওয়াক হাঁটতে গেলে, ঠিক আছে। হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুনাইট, টুনাইট মানে আজ রাত, আজ রাতে একটি সিনেমা দেখলে কেমন হয়। হাউ অ্যাবাউট ওয়াচিং দেখলে কেমন হয়, এক্সটেনশনের মধ্যে কী কী আছে, আ মুভি টুনাইট আজকে রাতে একটা মুভি, আজ রাতে একটা মুভি দেখলে কেমন হয়, হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুনাইট আজ রাতে একটা কার্টুন দেখলে কেমন হয়, হাউ অ্যাবাউট ওয়াচিং আ কার্টুন টুনাইট। একসাথে পড়াশোনা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট স্টাডিং টুগেদার। এরপরে এই রেস্টুরেন্টটা চেষ্টা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট ট্রাইং দিস রেস্টুরেন্ট। আচ্ছা চলেন, ধরেন কোথায় আমরা বের হলাম, একটু কিছু একটা খাবো, আমরা রেস্টুরেন্ট চুজ করতে চাচ্ছি, এই সময় বলতেই পারি হাউ অ্যাবাউট ট্রাইং দিস রেস্টুরেন্ট, ঠিক আছে। তোমার দাদা দাদিকে দেখলে কেমন হয়, দেখতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট ভিজিটিং ইউর গ্র্যান্ড প্যারেন্টস। প্রত্যেকটা বাক্য কীভাবে পড়বেন আমি সবগুলো বলে দিচ্ছি না, অনেক টাইম লেগে যাবে। এরপরে আসেন আমাদের পার্ট 5 কোর স্পিকিং পার্ট। ধীরে ধীরে ইনডেফিনিট 3টা পড়েছি এবং সেকেন্ড নাম্বারে হচ্ছে কন্টিনিউয়াস 3টা পড়েছি, অর্থাৎ বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এখন হবে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স এটা আমাদের 3 নাম্বার স্টেজ। 3 নাম্বার স্টেজ হচ্ছে কি, পারফেক্ট টেন্স। সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই লেসনে থাকবে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে মূলত বাংলা ভাষায়, আমরা আগে বাংলাতে বুঝি, কোনো একটা কাজ কমপ্লিট হয়েছে, কোনো একটা কাজ কমপ্লিট হয়েছে কিন্তু তার যে একটা অনুভূতি, মানে কাজটা হয়েছে মাত্র, এরকম যে একটা বিষয় আমরা বাক্যগুলো বলি, এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরও ক্লিয়ার হই, যেমন আমি ভাত খেয়েছি, আমি আমার বন্ধুবান্ধবের সাথে খেলা করেছি, আমি বাজারে গিয়েছি, আমি মসজিদে গিয়েছি, আমি বইটা পড়েছি,
আমি তোমাকে দেখেছি, আমি তাকে দেখেছি, তুমি কি তাকে দেখেছো। এই যে আমি যে বাক্যগুলো বলতেছি প্রত্যেকটা কাজ কিন্তু অতীতের, প্রত্যেকটা কাজ কিন্তু গঠিত হয়েছে। কিন্তু আমি এরকম বলি নাই যে আমি দেখেছিলাম, আমি খেয়েছিলাম, বা তুমি খেয়েছিলে, তুমি এসেছিলে, আমি এসেছিলাম। এই যে এটাও কিন্তু অতীত। আমি এসেছিলাম এটাও অতীত, আমি এসেছি এটাও অতীত। বাট আমি এসেছিলাম এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, আর আমি এসেছি আমার আশাটা কমপ্লিট, বাট এটার যে একটা অনুভূতি এখনো বাকি, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অনুভূতি এখনো বাকি এসব আমরা বাদ দিই, আমরা জাস্ট এটা মনে রাখি খেয়েছি, পড়েছি, এসেছি, গিয়েছি, দেখেছি। এই যে এই সেন্সের এই ধরনের যে বাক্যগুলো এগুলাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে নক দিয়েন, আমি টেন্স আপনাকে ভালো করে বুঝিয়ে দেব, কেমন? আচ্ছা, স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, V3 এক্সটেনশন। হ্যাভ কখন বসবে বসবে আর হ্যাজ কখন বসবে? মূলত হ্যাভ তো সবার জন্য, আর হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার জন্য। মানে হচ্ছে কি, হি, কি লিখে এখানে দেওয়া আছে সব, এই যে থার্ড পারসন সিঙ্গুলার এসব। হি, সি, কোন এক নাম বা ইট, থার্ড পারসন সিঙ্গুলার যে কোনো একটা জিনিস, কোন একটা নাম, এসব হলে কি বলে হ্যাজ ব্যবহার হবে, কেমন? তারপরে V3 হচ্ছে কিসের জন্য? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই স্ট্রাকচারে ব্যবহৃত হয়। আমরা যে একদম লেসন 1 থেকে নিয়ে রেগুলার ভার্ব শিখে আসছি, ইরেগুলার ভার্বগুলো শিখে আসছি প্রতিদিন 5টা করে। প্রত্যেকটার কিন্তু আমরা V1ও শিখি, V2ও শিখি, V3ও শিখি। V2 কোথায় ব্যবহৃত হয়? ফার্স্ট ইনডেফিনিটের জন্য। আর V3 কোথায় ব্যবহৃত হয়? V3 তো বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়, এর মধ্যে একটা আমরা যেটা দেখলাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজ, এরপরে V3 ব্যবহৃত হয়। ঠিক আছে, স্ট্রাকচারটা মনোযোগ দিয়ে দেখেন এবং মনে রাখেন। এরপরে 8 রকমের বাক্য, সাবজেক্ট ইউ, তারপরে ইউর সাথে আসে হ্যাভ, তারপরে ডান। এই ডান একটা ভার্ব, ডু, ডিড, ডান, V3। তুমি করেছো, ইউ হ্যাভ ডান। দেখেন এখানে এটা বলে নাই তুমি করেছিলে, কাজটা অতীত, তুমি করেছিলে এটা বলে নাই। এখানে কি বলেছে? তুমি করেছো, ইউ হ্যাভ ডান। যদি স্টাডি বলি তুমি পড়েছো, ইউ হ্যাভ স্টাডিড। তুমি এসেছো, ইউ হ্যাভ কাম। আচ্ছা, তাহলে 8 ভাবে পড়ি। তুমি করেছো, ইউ হ্যাভ ডান। তুমি করোনি, ইউ হ্যাভেন্ট ডান। তুমি কি করেছো? হ্যাভ ইউ ডান। তুমি কি করো নাই? হ্যাভেন্ট ইউ ডান। তুমি কেন করেছো? ওয়াই হ্যাভ ইউ ডান। তুমি কেন করোনি? ওয়াই হ্যাভেন্ট ইউ ডান। তুমি কিভাবে করেছো? হাউ হ্যাভ ইউ ডান। তুমি কিভাবে করোনি? হাউ হ্যাভেন্ট ইউ ডান। এটা মূলত চলে কি হ্যাভ নট, হ্যাভ নট কে হ্যাভেন্ট। ঠিক আছে, হ্যাভেন্ট ইউ ডান, তুমি কি করোনি। আচ্ছা, এরপরে হলো পজিটিভ স্টেটমেন্টস। এখন আমরা প্রত্যেকটা বাক্য নিয়ে ব্যবহার করব, পড়ব। সাবজেক্ট এদিকে আছে, সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজ এদিকে আছে, আর এখানে V3 দেওয়া আছে। সবগুলোর অনেকগুলো ভার্ব আছে, এই সবগুলো ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সাবজেক্ট আই হ্যাভ, আয়ের সাথে কি হয়? হ্যাভ হয়। আই হ্যাভ, এখানে এই যে আমি একটা মিস্টেক করে ফেলেছি, এখানে তো 1 লেখা, মূলত এটা হবে কি গন। এটা কি হবে? গন। আসলে অনেক সময় PDF বানাতে গিয়ে কি হয়ে যায়, ওয়ার্ড ফাইল থেকে এটাকে আলাদা করে নিয়ে আসি, তো এখানে উল্টাপাল্টা হয়ে যায়। যাই হোক, আমি আবার ঠিক করে দিয়ে দিব। আই হ্যাভ গন, এখানে কি হবে? এটা হবে এই যে, জি, আই হ্যাভ গন। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আর কাম এর V3 কি? কাম, কেম, কাম, এটা V3। সো আমি এসেছি, আই হ্যাভ কাম। আমি পড়েছি, আই হ্যাভ রেড। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি পান করেছি, আই হ্যাভ ড্রাঙ্ক। ঠিক আছে, উই দিয়ে বলি উই হ্যাভ। এখানে যা যা আছে সাবজেক্ট সবার সাথে কি হবে? হ্যাভ বসবে। আচ্ছা, উই হ্যাভ স্লেপ্ট, আমরা ঘুমিয়েছি। আমরা ঘুমিয়েছিলাম কিন্তু না, কি হবে? আমরা ঘুমিয়েছি। আমরা সাঁতার কাটেছি, উই হ্যাভ সোয়াম। আমরা উড়েছি, উই হ্যাভ ফ্লোন। তারা
কি করেছে, তারা দৌড়েছে, দে হ্যাভ রান, তারা কথা বলেছে, দে হ্যাভ স্পোকেন, সে কাজ করেছে, হি হ্যাজ, কি হবে এটা, হি হ্যাজ ওয়ার্কড, সে হেসেছে, শি হ্যাজ লাভড, রহিম বন্ধ করেছে, রহিম ক্লোজড, রহিম চিন্তা করেছে, রহিম থট। এই প্রত্যেকটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্টস। এখন হবে নেগেটিভ স্টেটমেন্টস। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি, আই হ্যাভেন্ট গন, আমি আসিনি, আই হ্যাভেন্ট কাম, আমি পড়িনি, আই হ্যাভেন্ট রিড, আমি লিখিনি, আই হ্যাভেন্ট রিটেন, রহিম এবং রহিমা ঘুমায়নি, রহিম অ্যান্ড রহিমা হ্যাভেন্ট স্লেপ্ট, রহিম এবং রহিমা দৌড়ায়নি, রহিম অ্যান্ড রহিমা হ্যাভেন্ট রান, তারা কথা বলেনি, দে হ্যাভেন্ট স্পোকেন, সে কাজ করেনি, হি হ্যাজেন্ট ওয়ার্কড, সে হাসেনি, শি হ্যাজেন্ট লাভড, আর রহিম এটা বন্ধ করেনি, রহিম হ্যাজেন্ট ক্লোজড, রহিম হ্যাজেন্ট থট, রহিম চিন্তা করেনি, চিন্তা করে নাই। এখানে চিন্তা করেছিল না, এই অতীত না, এটা হচ্ছে এমন অতীত যেটা কমপ্লিট হয়েছে কিন্তু খুবই নিকটে, জাস্ট কমপ্লিট হলো আর কি। তো জাস্ট কমপ্লিট হয়েছে এরকম বাক্য যখন বাংলাতে বলি তখন আমরা কি বলি, এই কাজটা আমি করেছি, আমি ভাত খেয়েছি, আমি তোমাকে দেখেছি, আমি তাকে দেখেছি, তোমার ভাইকে দেখেছি। সো এই সেন্সের এই ধরনের যে বাংলা বাক্যগুলো, এগুলো যখন আমরা ইংলিশ করতে যাইব, ইংলিশ ব্যবহার করব, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আমি যদিও ভেঙে ভেঙে এখানে বলে দিচ্ছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য, বাট আপনি প্রত্যেকটা ভার্ব দিয়ে একটা একটা সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করবেন, একটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা ভার্বের প্র্যাকটিস করতে হবে, আর না হয় কিন্তু মুখের জড়তা হয়ে যাবে না, আপনার ফাউন্ডেশন মজবুত হবে না। এরপরে পজিটিভ কোয়েশ্চেন্স, পজিটিভ বাট কোয়েশ্চেন্স, যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গন, আর যদি বলি আমি গিয়েছিলাম না, আই হ্যাভেন্ট, সরি আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি যাইনি, আই হ্যাভেন্ট গন, আমি কি গিয়েছি, হ্যাভ আই গন, এই যেখানে হ্যাভ আই গন, আমি কি এসেছি, হ্যাভ আই কাম, আমি কি পড়েছি, হ্যাভ আই রিড, আমি কি লিখেছি, হ্যাভ আই রিটেন, আমরা কি খেয়েছি, হ্যাভ উই, এখানে এই হ্যাভ এখানে যা আছে সবগুলো সাবজেক্টের জন্য ব্যবহৃত হবে হ্যাভ। হ্যাভ উই ইটেন, আমরা কি পান করেছি, হ্যাভ উই ড্রাঙ্ক, আমরা কি ঘুমিয়েছি, হ্যাভ উই স্লেপ্ট, রহিম এবং রহিমা কি সাঁতার কেটেছে, হ্যাভ রহিম অ্যান্ড রহিমা সম, রহিম এবং রহিমা কি উড়েছে, হ্যাভ রহিম অ্যান্ড রহিমা ফ্লন, তারা কি দৌড়িয়েছে, হ্যাভ দে রান, সে কি কথা বলেছে, হ্যাজ হি স্পোকেন, সে কি কাজ করেছে, হ্যাজ শি ওয়ার্ক, রহিম কি হেসেছে, হ্যাজ রহিম লাভড। এরপরে নেগেটিভ কোয়েশ্চেন্স, মানে আমি কি যাইনি, আমি কি আসিনি, এই সেন্সের বাক্য। হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি, হ্যাভেন্ট আই কাম, আমি কি আসিনি, হ্যাভেন্ট আই রেড, আমি কি হ্যাভেন্ট আই রেড, আমি কি পড়িনি, হ্যাভেন্ট আই রিটেন, আমি কি লিখিনি, হ্যাভেন্ট ইউ ইটেন, তুমি কি খাওনি, হ্যাভেন্ট ইউ ড্রাঙ্ক, তুমি কি পান করনি, হ্যাজেন্ট হি লাভড, সে কি হাসেনি, সে কি বন্ধ করেনি, হ্যাজেন্ট শি ক্লোজড, রহিম কি ভাবেনি, হ্যাজেন্ট রহিম থট। আমি ভেঙে ভেঙে প্র্যাকটিস, আমি জাস্ট বলে দিচ্ছি, বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর, একটাও বাদ দিবেন না, বিরক্ত লাগবে তারপরে প্র্যাকটিস করতে হবে, বুঝলেন। এরপরে WH কোয়েশ্চেন্স পজিটিভ, ওয়াই দিয়ে, কেন, কখন, কিভাবে, কোথায়। ওয়াই হ্যাভ আই গন, আমি কেন গিয়েছি, আমি কেন এসেছি, ওয়াই হ্যাভ আই কাম, আমি কখন পড়েছি, ওয়েন হ্যাভ আই রেড, আমি কখন লিখেছি, ওয়েন হ্যাভ আই রিটেন, আমরা কখন লিখেছি, ওয়েন হ্যাভ উই রিটেন, আমরা কখন খেয়েছি, ওয়েন হ্যাভ উই ইটেন, আমরা কিভাবে পান করেছি, হাউ হ্যাভ উই ড্রাঙ্ক, আমরা কিভাবে ঘুমিয়েছি, হাউ হ্যাভ উই স্লেপ্ট, সে কোথায় কাজ করেছে, ওয়ার দিয়ে, ওয়ার হ্যাজ হি ওয়ার্কড, সে কোথায় হেসেছে, ওয়ার হ্যাজ হি লাভড, ওয়ার হ্যাজ শি লাভড, রহিম কোথায় বন্ধ করেছে, ওয়ার হ্যাজ রহিম ক্লোজড। এরপরে WH কোয়েশ্চেন্স নেগেটিভ, আগের মতো জাস্ট নেগেটিভ হবে, যেমন আমি কেন আমি যাইনি, কেন আমি আসিনি, একটু হচ্ছে আমি আসিনি, আই হ্যাভেন্ট কাম, আমি আসিনি, আমি কেন আসিনি, ওয়াই হ্যাভেন্ট আই কাম,
প্রশ্নবোধক হলে হ্যাভেন্ট আগে চলে আসবে। আচ্ছা, কেন আমি পড়িনি? Why haven't I read? কেন আমি লিখিনি? Why haven't I written? কেন তুমি বা তোমরা খাওনি? Why haven't you eaten? কেন তোমরা পান করনি? Why haven't you drunk? কেন তারা ঘুমায়নি? Why haven't they slept? কেন কখন তারা সাঁতার কাটেনি? When দিয়ে কখন, when haven't they swum? কখন তারা উড়েনি? When haven't they flown? কখন তারা দৌড়ায়নি? When haven't they run? এরপরে where দিয়ে যদি বলি কোথায়, where hasn't he spoken? Where hasn't he spoken? সে কোথায় কথা বলেনি, সে কোথায় কাজ করেনি? Why hasn't he worked? রহিম কোথায় হাসেনি? Why hasn't রহিম laughed? রহিম কোথায় বন্ধ করেনি? কোথায় বন্ধ করেনি ও? সরি, আমি বারবার ওয়াই বলতেছি, এখানে যেহেতু কোথায় হচ্ছে তার মানে এখানে ওয়ার হবে। আসলে এরকম ভেঙে ভেঙে বললে, একটা একটা করে যদি বলি তাহলে তো ঠিক আছে, কিন্তু এই ভেঙে ভেঙে বলতে গেলে মুখ দিয়ে বাংলা বলে একটা, ইংলিশ বলে আরেকটা, একটু ঝামেলা হয় আর কি। আচ্ছা, কোথায় সে কাজ করেনি? কোথায় সে কাজ করেনি? Where hasn't he worked? কোথায় সে হাসেনি? Where hasn't she laughed? কোথায় রহিম বন্ধ করেনি? Where hasn't রহিম closed? কোথায় সে ভাবেনি? Where hasn't she or he thought? এরপর এখানে কোয়েশ্চেন্স আছে, এদিকে আছে আনসার। প্রশ্ন করবেন, উত্তর দেওয়া ট্রাই করবেন। ভাষা শিখতে হবে। ভাষা মূলত কি? প্রশ্ন করা, উত্তর দেওয়া। ঠিক আছে, আমরা স্টেটমেন্ট খুবই কম ব্যবহার করি। আমাদের সারাদিন দৈনন্দিন লাইফে, ফুল জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিছু একটা জিজ্ঞাসা করি, দেন এটা উত্তর, আনসার আশা করি, বা কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা উত্তর দিই। বিষয়টা মূলত এইভাবেই ভাষা শেখার মেন প্রক্রিয়া। ঠিক আছে, যেদিন প্রশ্ন করতে পারবেন এবং উত্তর দিতে পারবেন, এদিনই হচ্ছে আপনি একজন ইংলিশ একজন গুড স্পিকার। ঠিক আছে। আচ্ছা, হ্যাভ ইউ গন? তুমি কি গিয়েছো? ইয়েস আই হ্যাভ গন, বা নো আই হ্যাভেন্ট গন। ওয়াই দিয়ে কোয়েশ্চেন করলে সাথে একটা বিকজ দিয়ে একটা রিজন বর্ণনা করতে হবে। হ্যাঁ, এরপরে একটা বাক্য, মূলত আমরা এখানে যে চার্টগুলো পড়ছি, এই চার্টগুলোর 8টা চার্ট এইরকম। এখানে যে 8 ধরনের বাক্য আছে, এই 8 ধরনের বাক্য দিয়ে মূলত 8টা চার্ট আমরা তখন প্র্যাকটিস করলাম। আর এখন হচ্ছে একসাথে একটা বাক্যকে 8 ভাবে প্র্যাকটিস করব। এখানে রিটেন দেওয়া আছে, যদিও রিটেন, বাট উপরে যে বাক্যগুলো, যে ভার্বগুলো দেওয়া আছে, এগুলো থেকে নিয়েও প্র্যাকটিস করা ট্রাই করবেন। আচ্ছা, I have written, আমি লিখেছি। আমি লিখিনি, I haven't written, আমি কি লিখেছি? Have I written, আমি কি লিখিনি? Haven't I written, আমি কেন লিখেছি? Why have I written, আমি কেন লিখিনি? Why haven't I written, আমি কিভাবে লিখেছি? How have I written, আমি কিভাবে লিখিনি? How haven't I written? সে পান করেছে, she has drunk, সে পান করেনি, she hasn't drunk, সে কি পান করেছে? has she drunk, সে কি পান করেনি? hasn't she drunk, সে কেন পান করেছে? why has she drunk, সে কেন পান করেনি? why hasn't she drunk, সে কিভাবে পান করেছে? how has she drunk, সে কিভাবে পান করেনি? how hasn't she drunk? এখানে 3 জায়গা থেকে 3টা সাবজেক্ট নিলাম আর কি। আয়ের জন্য তো আলাদা, এরপরে প্লোরাল থেকে they, আর সিঙ্গুলার থেকে she। আচ্ছা, এবার হচ্ছে পার্ট 6, আস্কিং এন্ড আনসারিং, প্রশ্ন করা, উত্তর দেয়া। এই প্র্যাকটিসটা করবেন আপনার স্পিকিং পার্টনারের সাথে। আজকের টপিক কি? লেসন 15 এর টপিক হচ্ছে মাই ফেভারিট ফেস্টিভ্যাল, পছন্দের একটা অনুষ্ঠান নিয়ে আলোচনা আর কি। আচ্ছা, হোয়াট ইজ ইউর ফেভারিট ফেস্টিভ্যাল, আপনার পছন্দের ফেস্টিভ্যাল কি? পছন্দের বিশেষ দিন, বিশেষ একটা অনুষ্ঠান কি, কোনটা? মাই ফেভারিট ফেস্টিভ্যাল ইজ ডট, যে কোনো একটা দিন বলতে পারেন। ঈদ উল ফিতর, এই যে রমজান মাসের পরে ঈদ উল ফিতর বলতে পারেন, বা অন্য যে কোনো একটা বিশেষ দিন, আপনার বার্থডে পার্টি বলতে পারেন, ঈদের দিন বলতে পারেন, এরপরে আরও বিভিন্ন স্পেশাল দিন তো আছে আপনার লাইফে, যে কোনো একটাকে বলে দিবেন। আচ্ছা, মাই ফেভারিট ফেস্টিভ্যাল ইজ ঈদ উল ফিতর, বা হচ্ছে অন্য কোনো একটা বার্থডে। আই লাইক ইট ভেরি মাচ, আমি এটাকে খুবই পছন্দ করি।
বিকজ কারণ হচ্ছে ইট ইজ ফুল অফ জয়, কারণ এটা হচ্ছে আনন্দে ভরপুর, কালার অ্যান্ড হ্যাপিনেস, ফুল অফ জয়, কালার অ্যান্ড হ্যাপিনেস, মানে এটা খুবই বৈচিত্র্যময়, কালারফুল এবং সুখময়, আনন্দে ভরপুর একটা দিন। এই জন্য এটাকে আমি খুব বেশি কী করি, পছন্দ করি। ওয়েন ইজ দিস ফেস্টিভ্যাল সেলিব্রেটেড, এই ফেস্টিভ্যালটা কখন পালন করা হয়, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা নেক্সট প্যাসিভ শিখবো সামনে, তখন এই ট্রান্সলেশনটা আরও ইজি হয়ে যাবে, ঠিক আছে। ওয়েন ইজ দিস ফেস্টিভ্যাল সেলিব্রেটেড, কখন কি করা হয়, এই ফেস্টিভ্যালটাকে উদযাপন করা হয়। দিস ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন আফটার রমজান, বা যে টাইম হয় একটা টাইম বলে দিবেন। এরপরে ইট কামস ওয়ান্স এ ইয়ার, এটা বছরে একবার আসে, অ্যান্ড পিপল প্রিপেয়ার ফর ইট উইথ এক্সাইটমেন্ট, এবং মানুষজন কি করে, এক্সাইটমেন্টের সাথে, আনন্দের সাথে, উত্তেজনার সাথে এটার জন্য কি করে, প্রস্তুতি নেয়। হু ডু ইউ সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল উইথ, কার সাথে এই ফেস্টিভ্যালকে কি করেন, সেলিব্রেট করেন, উদযাপন করেন। আই সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে এবং বন্ধুবান্ধবের সাথে উদযাপন করি। উই অল গেদার টুগেদার, আমরা সবাই একসাথে হই, অ্যান্ড এনজয় দ্য ডে উইথ লাভ অ্যান্ড লাফটার, আমরা ভালোবাসা, হ্যাপিনেস এবং হাসির সাথে উৎফুল্ল মন নিয়ে কী করি, এই দিনটাকে উদযাপন করি, এনজয় করি। হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ ডু ডিউরিং দিস ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালের সময়ে কোন কার্যকলাপগুলো আপনি করেন। ডিউরিং দিস ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালের সময় উই ডেকোরেট আওয়ার হোম, আমাদের রুমগুলো, আমাদের ঘর বাড়ি সজ্জিত করি। প্রিপেয়ার স্পেশাল ফুড বানাই, তৈরি করে। অ্যান্ড পার্টিসিপেট ইন ট্রেডিশনাল অ্যাক্টিভিটিসের মধ্যে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে। ইট ইজ এ ভেরি লাইভলি অ্যান্ড এনজয়েবল টাইম, এটা খুবই হচ্ছে কি লাইভলি, প্রাণবন্ত এবং আনন্দময় একটা সময়। ওয়াই ডু ইউ লাইক দিস ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালকে আপনি কেন পছন্দ করেন। আই লাইক দিস ফেস্টিভ্যাল বিকজ, কারণ হচ্ছে ইট ব্রিংস এভরিওয়ান টুগেদার, এটা সবাইকে একসাথে নিয়ে আসে, একসাথে করে ফেলে। ইট টিচেস আস দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি, এটা আমাদের ঐক্যের গুরুত্ব কি করে, শিক্ষা দেয়। এবং হ্যাপিনেস এবং শেয়ারিং উইথ আদার্স, এটা আমাদের ঐক্যতা এবং হ্যাপিনেস এবং অন্যদের সাথে শেয়ার করার যে একটা বিষয় আছে, এগুলা কি করে, টিচ করে, শিক্ষা দেয়। হাউ ডু ইউ ফিল ডিউরিং দিস ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালের সময় আপনার অনুভূতি কি হয়, কেমন অনুভূতি ফিল করেন। ডিউরিং দিস ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালের সময় আই ফিল এক্সাইটেড, আমি উত্তেজিত ফিল করি, খুবই আগ্রহ নিয়ে থাকি, এটাকে ফিল করি, এবং জয়ফুল, আনন্দ ফিল করি। এক্সাইটমেন্ট এবং এনজয় করার যে বিষয়টা, এটাকে আমি ফিল করি আর কি। এক্সাইটেড মানে উত্তেজিত, আনন্দিত আমি ফিল করি। আই এনজয় এভরি মোমেন্ট, আমি প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করি। অ্যান্ড মেক হ্যাপি মেমোরিজ, এবং হ্যাপি মেমোরিজগুলো মেক করি, তৈরি করি উইথ মাই লাভড ওয়ান্স মানে পছন্দের মানুষের সাথে। উইথ মাই লাভড ওয়ান্স, পছন্দের মানুষদের সাথে আমি ভালো ভালো মেমোরি, স্মরণীয় বিভিন্ন মোমেন্ট আমি কী করি, ক্রিয়েট করি। ডু ইউ হ্যাভ এনি স্পেশাল মেমোরিজ ফ্রম দিস ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যাল থেকে আপনার কোনো স্পেশাল কোনো মেমোরি আছে, কোনো স্মরণীয় কোনো দিন আছে, কোনো মুহূর্ত আছে। ইয়েস, আই হ্যাভ মেনি স্পেশাল মেমোরিজ, আমার অনেক স্পেশাল মেমোরিজ আছে। লাইক প্লেয়িং উইথ ফ্রেন্ডস, ইটিং ডেলিশিয়াস ফুড, এরপরে স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলিতে সাথে টাইম স্পেন্ড করা। দিস মেমোরিজ অলওয়েজ মেক মি স্মাইল, এই মেমোরিজগুলো, এই স্মরণীয় মুহূর্তগুলো সবসময় আমাকে কি করে, হাসায়। মেক মি স্মাইল মানে আমাকে হাসায়। ওকে, পার্ট 7 প্রেজেন্টেশন পার্ট। অবশ্যই এই ভিডিও বানাবেন অ্যাটলিস্ট 2 মিনিটসের। অলরেডি আপনি অর্ধেক রাস্তা ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1-এর অর্ধেক কমপ্লিট করে ফেলেছেন। এখন আর 1 মিনিটের ভিডিও না, কমপক্ষে 2 মিনিট প্লাস ভিডিও বানাবেন, 3 মিনিটের ভিডিও বানাবেন, 4 মিনিটের ভিডিও বানাবেন। আস্তে আস্তে বলবেন, ন্যাচারালি বলার ট্রাই করবেন। আর ভিডিও বানানোর পূর্বে যে সিম্পল আনসার দেওয়া আছে, এগুলাকে 5 বার 10 বার বুঝে বুঝে পড়বেন, রিডিং পড়বেন, জোরে জোরে পড়বেন। তারপরে যে মুহূর্তে এটা ফিল করবেন যে আপনার
এই ফেস্টিভ্যাল নিয়ে আপনার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে একটা পিকচার বসে গেছে। হ্যাঁ, ওই দিন আমি এটা করেছিলাম, এই দিনটা এমন ছিল, আমার বন্ধু বান্ধব এসেছিল। মানে একটা আর্টিফিশিয়ালি একটা চিত্র বানাই ফেলবেন আপনার ব্রেনের মধ্যে, যেন বলার সময় একটার পর একটা সুন্দর করে বলতে পারেন। এবং এই যে একটা স্কিল, এই স্কিলটা যদি একবার আপনার মধ্যে চলে আসে, তাহলে স্পিকিং পার্ট 2, স্পিকিং পার্ট 1, এরপরে রাইটিংয়ের মধ্যে, মানে আপনার লাইফের ইন্টারভিউর প্রত্যেকটা সিচুয়েশনে খুবই কাজে আসবে এই স্কিলটা। কারণ অনেক সময় দেখা যায় এক্সামের মধ্যে ওইভাবে বলতে হয় যে যেন আমার লাইফটা খুবই একটা সজ্জিত লাইফ, কতটা ডিসিপ্লিন, কিন্তু বাস্তব বা রিয়েল লাইফে তো আমি একজন অলস। আমার খাবারের টাইম টেবিল নাই, ঘুমানোর কোনো টাইম টেবিল নাই, কখন ঘুমাই কখন উঠি, যখনই ঘুম পাই ঘুমাই। এই যে আমার একটা অগোছানো লাইফ, কিন্তু এই অগোছানো লাইফ তার আমি আর শো করবো না আমার এক্সামের মধ্যে। সো যদিও আমি লেজি, যদিও আমি অলস, আমার রুটিন খুবই গড়বড়, কোনো খুবই হযবরল একটা পরিবেশ, বাট যখন যেই মুহূর্তে আমি এক্সাম দিব, আমাকে কোয়েশ্চেন করবে আমার পার্সোনাল লাইফ নিয়ে, আমার অ্যাক্টিভিটিস নিয়ে, তখন কিন্তু আমি খুবই ডিসিপ্লিন একটা রুটিন বলবো। হ্যাঁ, আমি সকালে তাড়াতাড়ি উঠি, তারপরে এটা করি, কত সুন্দর একটা পিকচার তুলে ধরবো আমি আমার দৈনন্দিন লাইফের। কিন্তু বাস্তব তো এমন না। যদিও বাস্তব এমন না, তারপরেও স্পিকিং যেহেতু শিখতেছি, এক্সাম যেহেতু ফেস করব, তার মানে আমার নিজে থেকে অনেকগুলো টপিক নিয়ে এরকম স্পেশাল স্পেশাল পিকচার বানিয়ে ফেলতে হবে। অন্যথায় আপনি ইংলিশ কেন, বাংলাতেও বলতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, সাথে থাকেন, প্র্যাকটিস করেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, জানাবেন কেমন করে আপনার এই জার্নিটা আপনি এনজয় করতেছেন, কেমন ফিল করতেছেন। 15টা লেসন কমপ্লিট হয়ে গেল, কতটুকু ইমপ্রুভ হচ্ছে। অবশ্যই আমিও একজন স্টুডেন্ট, এবং আমি একদম নিউ এই টিচিং ফিল্ডের মধ্যে। আমি এমনিতে প্রফেশনালি কোনো টিচিং করি না, জাস্ট আমি এটা একটা এনজয় হিসাবে নিচ্ছি ইউটিউবের মধ্যে এরকম ভিডিও মেক করা। যাই হোক, আমাকে জানাবেন, উৎসাহ দিবেন, যদি কোনো পরামর্শ থাকে যে এখানে প্রত্যেকটা লেসনের মধ্যে এটাকে অ্যাড করেন, এটাকে মাইনাস করেন, কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সাথে থাকুন, আমার জন্য দোয়া করবেন। রমজান মাস, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করেন, এবং আমাদের লাইফে যেন আল্লাহ তাআলা যেটা বেটার মনে করেন এটাই যেন দেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।